আমার ছোট ভাই বোনেরা, আজকের পর্বে আমরা আলোচনা করব চাহিদা চ্যাপ্টারটা, ডিম্যান্ড চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। প্রথম দিন আমরা যে আলোচনা করেছিলাম সেটা একটুখানি তোমাদের মনে করিয়ে দিই, আশা করি তোমাদের মনে আছে। বলেছিলাম অর্থনীতি সংজ্ঞা কী। অর্থনীতির সংজ্ঞা হচ্ছে অপ্রতুল সম্পদ যা মানুষের প্রয়োজনে ব্যবহার হয় সেই বিষয়ে আলোচনা করা, সেটার সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করা, যে শাস্ত্রে শেখানো হয় তাকেই অর্থনীতি বলা হয়। আর কি বলেছিলাম, অর্থনীতির দুটো ভাগ আছে। একটা হচ্ছে ম্যাক্রো, মানে সমষ্টিগত যে আলোচনা, সেটাকে ম্যাক্রো বলা হবে। আর ব্যক্তি, আমার আপনার ব্যক্তিগত আলোচনা যে অর্থনীতিতে হয় সেটাকে বলা হয় মাইক্রো। এই ছিল আগের দিনের শুরুটা। তবে একটা কথা তোমাদের এখনই মনে করে দিতে চাই, তোমাদের বেশিরভাগ বইতে এবং তোমরা যে সমস্ত মোবাইলে ভিডিও দেখো অর্থনীতির উপর, ইকোনমিক্সের উপর, সেখানে সবসময় বলা হয় দ্রব্য, গুডস। ঠিক না, পুরো নম্বর পাবে না। দ্রব্য শুধু আমরা ব্যবহার করি, দ্রব্যের সাথে সেবা, সেবাটাও আমরা পয়সা দিয়ে কিনি এবং ব্যবহার করি, সেটার প্রয়োজনীয়তা আছে। এই যে মেডিকেল সার্ভিসেস, নার্সের সার্ভিস, এগুলো তো সেবা, বিভিন্ন প্রযুক্তি সেবা, সেগুলো সার্ভিসেস, সেবা। তাহলে আমরা যখন আলোচনা করব আমরা দুটো শব্দ একসাথে বলব, দ্রব্য বা সেবা। সেবা আর দ্রব্যের ভিতর পার্থক্য, যাকে তুমি স্পর্শ করতে পারো সেটা হচ্ছে দ্রব্য, যাকে তুমি স্পর্শ করতে পারো না, অনুভব করতে পারো, সেটাকে আমরা সেবা বলি। যাকে আমরা আলোচনা করব চাহিদা। তা আমরা মোটামুটি আমাদের আলোচনার বিষয়বস্তু হবে চাহিদার সংজ্ঞা, চাহিদার প্রকারভেদ, চাহিদার তালিকা, চাহিদা নির্ধারণকারী বিষয়সমূহ, এবং সেটা ব্যক্তিগত ও বাজারগত, চাহিদার নিয়ম, চাহিদার নিয়মের ব্যতিক্রম, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা কী, ভোগকারীর উদ্বৃত্ত কী, আর নিকৃষ্ট দ্রব্য এবং গিফেন দ্রব্য কী, এই আলোচনাটা করব। আমি তোমাদের প্রথম দিনও বলেছি, তোমাদের টিচাররা, টিউটররা বান্ডিল বান্ডিল জেরক্স কপি দেবে, কাগজ দেবে, তোমাকে জেরক্স করে নিতে হবে। আমি বলছি তোমাদের এসব করার দরকার নেই। তোমরা গল্পের আকারে আলোচনাটা শোনো, আর তোমাদের মূল যে পাঠ্যপুস্তকটা আছে সেটা লাইন বাই লাইন একটু পড়ে নাও। তাহলে দেখবে সেই ঠাকুমা দিদার, নানা নানির গল্প বলার মতো তোমাদের পুরো বিষয়টা মাথায় ঢুকে যাবে, তোমাদের মুখস্থ করতে হবে না। তাহলে আমরা আজকে প্রথমে আলোচনা করব চাহিদার সংজ্ঞা। চাহিদা কাকে বলে? চাহিদা হলো কোনো দ্রব্য বা সেবা যা আমাদের প্রয়োজন মেটায়, সেটা একটা নির্দিষ্ট মূল্যে, একটা নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট স্থানে সেটা ভোগ করার ইচ্ছাটাই হচ্ছে চাহিদা। ডিজায়ারটা চাহিদা না। এর আগের দিনও তোমাদের বলেছি, আমি একটা আইফোন কিনতে চাই। তুমি বললে তুমি প্যারিস বেড়াতে যাবে আজকে। এই চাহিদা তোমার ফ্যামিলি সাপোর্ট করতে পারবে না, অতএব এটা অর্থনীতির ভাষায় চাহিদা না। যে চাহিদাটা তোমার ক্রয় ক্ষমতার ভিতর
যে দামের আছে সেই দামে তোমার ক্রয় ক্ষমতার ভিতর একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে যে জিনিসটা আমি ভোগ করতে চাইছি তাকে চাহিদা বলে। মাথায় গেল কি? কোনো দ্রব্য বা সেবা একটা নির্দিষ্ট দামে আমার ক্রয়ের ইচ্ছে, উইলিংনেস আছে এবং আমার এবিলিটিও আছে এবং ডিজায়ারও আছে। এই তিনটে যদি আমার ডিজায়ার আছে, আমার উইলিংনেস আছে, আমার কেনার ক্ষমতাও আছে, এইটা যদি হয় তাহলেই তাকে আমরা চাহিদা বলব। যেমন অনেক লোকের, তুমি তোমার আত্মীয় স্বজন দেখবে অনেক টাকা আছে, সে গাড়ি কেনে না, বেড়াতে যায় না, কিন্তু তার ক্ষমতা আছে, তার ডিজায়ারও আছে, গেলে হতো, কিনলে হতো, কিন্তু খরচ করতে চায় না, উইলিংনেস নেই, তাহলে সেটা চাহিদা না। তাহলে আমরা চাহিদার একটা সংজ্ঞা বুঝতে পারলাম। তিনটে মূল বিষয় থাকবে, সেটা হচ্ছে ডিজায়ার থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে জিনিসটাকে ভোগ করার জন্যে বা সেবাটা পাওয়ার জন্যে, আর উইলিংনেস থাকতে হবে এবং আমার সামর্থ্য থাকতে হবে, ক্রয় ক্ষমতা থাকতে হবে, পারচেজিং পাওয়ার থাকতে হবে। এই হলেই আমরা তাকে চাহিদা বলি। চাহিদার প্রকারভেদ কি? চাহিদার প্রকারভেদ বলতে আমরা বুঝি ব্যক্তিগত চাহিদা, ওই মাইক্রো, আমার চাহিদা, তোমার চাহিদা, আমার একরকম চাহিদা, তোমার একরকম চাহিদা। চাহিদা মানুষের ব্যক্তিগত, এটাকে ব্যক্তিগত চাহিদা বলা হয়। আর এই ব্যক্তিদের সমষ্টির যে চাহিদাটা তৈরি হলো সেটাকে বলে বাজারগত চাহিদা। তাহলে ব্যক্তিগত চাহিদা এক, আর বাজারগত চাহিদা, চাহিদার দুটো ভাগ হলো। এবার চাহিদার তালিকা, ধরো 50 টাকা করে একটা জিনিসের দাম, তুমি সেটা 50 টাকায় একটাকে কিনতে পারো, তোমার ক্ষমতা আছে। যদি সেটা 40 টাকা হয় তাহলে হয়তো তুমি দুটো কিনতে পারবে, সেটা 30 টাকা হলে তুমি 3টে কিনতে পারবে, 20 টাকা হলে তুমি হয়তো 4টে কিনবে। এই যে তালিকাটা, এটাকে বলে চাহিদা তালিকা। তোমাকে যদি প্রশ্নে বলে একটা চাহিদা তালিকা তৈরি করে দাও, তাহলে একদিকে দ্রব্যের দাম আর ডান দিকে সেই দামে কতটা দ্রব্য পাচ্ছ, কোয়ান্টিটি, সেটা লিখবে। এইটা হলো চাহিদা তালিকা। এই ইন্ডিভিজুয়াল তালিকাকে যদি সব যোগ করা হয়, করে আমরা ঠিক ওই একইভাবে বাজার চাহিদা তৈরি করতে পারি, বাজার চাহিদার তালিকা। চাহিদা নির্ধারণকারী বিষয়সমূহ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা প্রায় প্রশ্নে আসে যে চাহিদা নির্ধারণকারী বিষয়সমূহ উল্লেখ করো। চাহিদা নির্ধারণকারী বিষয়সমূহ উল্লেখ করতে বললে তুমি তখন বলবে ব্যক্তির প্রয়োজন, ব্যক্তির রুচি ও পছন্দ, ব্যক্তির আয়, ওই দ্রব্যের দাম, ওই দ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দ্রব্যের দাম, ভবিষ্যতের দাম পরিবর্তন সম্পর্কে ক্রেতার প্রত্যাশা, প্রদর্শন প্রভাব। অন্যদিকে বাজারের মোট চাহিদা কী কী বিষয়ের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে বাজারে ক্রেতার সংখ্যা, আয়ের বণ্টন, বিজ্ঞাপন ব্যয়, ঋণের সুযোগ সুবিধা, দেশের মোট জনসংখ্যা ও জনসংখ্যার বিন্যাস, নূতন দ্রব্যের প্রচলন, সুদের হার, এইগুলো। তাহলে এইগুলো হচ্ছে ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী বিষয়সমূহ বললাম প্রথমে, তারপরে বললাম বাজারগত চাহিদার
নির্ধারণকারী বিষয়সমূহ। এই যে ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী বিষয়সমূহ, তার ভিতর সবচেয়ে প্রথমে নিশ্চয়ই দাম আসবে, তারপরে আসবে আয়ের প্রভাব, আবার আয় বাড়লে চাহিদা বাড়বে, আবার দাম বাড়লে চাহিদা কমবে, এই তাই তো। তাহলে এগুলো হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং আওয়ার ডিম্যান্ড। আমাদের চাহিদাকে নিয়ন্ত্রণ করে যে বিষয়সমূহ, সেগুলোকেই বলে হচ্ছে নির্ধারণকারী বিষয়। আয়, দাম, তারপরে রুচি। এক একজন মানুষের রুচি এক এক রকম। যে বেশি লেখাপড়া শিখছে, আধুনিক হচ্ছে তোমরা, তোমাদের প্রযুক্তির প্রতি এখন আকর্ষণ বেশি। আবার খুব অশিক্ষিত মানুষ, সে তো এই টেকনোলজি বোঝে না, তার এসবের প্রতি আকাঙ্ক্ষা কম, চাহিদা কম। আর সাবস্টিটিউট গুডস, যে এটার পরিবর্তে ওটা, ওটা না হলে এটা। এই যে বাজারে বিভিন্ন একই রকম জিনিস যা দিয়ে আমাদের একই চাহিদা মেটে, সেই রকম বিভিন্ন দ্রব্যের বাজারে থাকলে তার একটা প্রভাব পড়ে এক একটা জিনিসের উপর। আর ভবিষ্যতে দাম কী হবে, এটা একটা আমাদের চিন্তায় ফেলে। এবার আমরা মূল আলোচনাটা শুরু করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, যে চাহিদার নিয়মটা কি। এই চাহিদার নিয়মের জানার সময় অধ্যাপক মার্শাল, তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ, ব্রিটিশ অর্থনীতিবিদ, তিনি এটাকে মূলত ব্যাখ্যা করেছেন। চাহিদার নিয়ম বলতে কী বোঝায়? যদি আমরা ধরে নিই অন্যান্য আনুষঙ্গিক যে চাহিদাকে প্রভাবিত করে বিষয়সমূহ এক থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে চাহিদার নিয়ম কী হবে? তোমরা খুব জানো, সহজ বিষয়। বাজারে তোমার বাবা গেছেন, ইলিশ মাছ ১,৫০০ টাকা, তিনি কি কিনবেন? কিনবেন না। তাহলে চাহিদা কম। দাম বেশি হলে চাহিদা কম হয়, আর দাম কম হলে চাহিদা বেশি হয়। এটাকে বলা হয় হচ্ছে রিভার্স রিলেশন, বিপরীতধর্মী আচরণ। আমরা যদি এটাকে ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, গ্রাফের মাধ্যমে দেখাই, তাহলে দেখব আমরা চাহিদা রেখাটা সবসময় নিম্নমুখী হচ্ছে, এবং আয় বাড়লে চাহিদা রেখা কী হবে? চাহিদা বাড়বে, তাহলে চাহিদা রেখাটা ডান দিকে সরে যাবে। আয় কমলে, ইনফ্লেশন বাড়লে কী হবে? প্রকৃত আয় কমে যাবে, তাহলে চাহিদা রেখা বাঁদিকে চেপে আসবে। এই সহজ জিনিস চাহিদার নিয়ম, একেবারে সহজ জিনিস। এখন আমরা আলোচনা করি যে এই যে চাহিদার নিয়মটা বললাম, এই নিয়মটা কি সব ক্ষেত্রে একই? আমরা চাহিদা নিয়মের সময় ধরে নিয়েছি অন্যান্য যে ফ্যাক্টরসগুলো, যেগুলো চাহিদাকে প্রভাবিত করে, সেগুলো স্থির আছে। আমার আয় স্থির আছে, আমার টেস্ট একই রকম আছে, সময় একই আছে, জায়গাও এক আছে। বারাসাতের বা একটা গ্রামে জিনিসের দাম যা হবে, নিশ্চয়ই কলকাতার নিউ মার্কেটে সেটা এক হবে না, পশ এলাকায় এক হবে না। ওই জন্যে আমরা সময়কেও স্থির রেখেছি, আর স্থানকেও স্থির রেখেছি, টেস্টও স্থির রেখেছি, আয়কেও স্থির রেখেছি। টেস্ট, রুচি সব একই স্থির আছে, শুধু দাম আর চাহিদার ভিতর রিলেশনটা আমরা বোঝার চেষ্টা করছি। এগুলো সব স্থির থেকেও এই নিয়মের কিছু ব্যতিক্রম হতে পারে। কোথায় কোথায় ব্যতিক্রম হতে পারে তোমরা একটু নোট করো। ধরে নাও ভবিষ্যতে জিনিসের দামটা বাড়তে পারে,
আমি ভাবছি। তাহলে এখন দাম বাড়া সত্ত্বেও আমি জিনিসটা বেশি করে কিনে রাখবো। বা উল্টোটা ভাবলাম যে ভবিষ্যতে দাম কমতে পারে, সেই জন্যে আরও দাম কমতে পারে। অতএব দাম কমা সত্ত্বেও কিন্তু আমি এখন চাহিদা বাড়ালাম না, আমি ওয়েট করছি যে আরও অপরচুনিটি আসবে ভোগ করার, আমি করলাম না। এটা হতে পারে। অনেক সময় দাম দিয়ে জিনিসের কোয়ালিটি আমরা বিচার করি। 5 টাকা করে কফি বিক্রি করছে, নিশ্চয়ই এটা ভালো কফি না। 30 টাকায় আম বিক্রি করছে, নিশ্চয়ই এটা ভালো আম না। আমরা কিনলাম না। দাম কমা সত্ত্বেও আমাদের চাহিদা বাড়ল না। আমরা অনেক সময় দাম দিয়ে কোয়ালিটি, বহু মানুষ আছেন দাম দিয়ে সস্তা জিনিস পচা হবে, ভালো হবে না। এটা যেমন শেয়ার বাজারে, আর একটা শেয়ার বাজারে কোনো শেয়ারের দাম বাড়া মানে বিনিয়োগকারী কীভাবে, ওই কোম্পানি ভালো পারফর্ম করছে বলেই ও শেয়ারের দাম বেড়েছে। তাহলে বিনিয়োগকারীরা ওই শেয়ারটা আরও বেশি করে বাজারে কিনতে চাইবে, আর শেয়ার যত আরও বেশি করে কিনতে চাইবে ওই শেয়ারের দাম আরও তত বাড়বে, লোকে আরও বেশি করে কিনবে। তাহলে এখানে ওই নিয়ম খাটছে না যে দাম বাড়লে চাহিদা কমে যাবে। তারপরে অধ্যাপক গিফেন বলে একজন অর্থনীতিবিদ, তিনি দেখিয়েছিলেন যে কোনো কোনো দ্রব্য এরকম আছে যে তার দাম বাড়লে লোকে সেটা আরও বেশি করে কেনে। যেমন তিনি দেখাচ্ছেন যে আয়ারল্যান্ডে মানুষের মূল খাদ্য হচ্ছে আলু আর শুয়োরের মাংস। এখন যখন আলুর দাম বেড়ে যাচ্ছে তখন সে তো শুয়োরের মাংস কেনা তো তার পক্ষে আরও কঠিন হবে। সে তখন কি করছে, তার বেশিরভাগ টাকাটাই আলুতে ব্যয় করছে। একে বলা হয় গিফেন গুডস। আর একটা বয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য, তোমার মা মাসিদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা যারা পুরুষ লোক আছি, যারা সিগারেট খাই, ড্রিঙ্কস করি, চা কফি খাই, মা মাসিরা পান জর্দা খান, এগুলো হচ্ছে নেশার দ্রব্য। নেশার দ্রব্য নর্মালি দাম বাড়লে যে লোকে সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছে তা না, আমি ছাড়তে পারিনি। অতএব নেশার দ্রব্যের ক্ষেত্রে জর্দার দাম বাড়লে কি তোমার মাসি দিদারা পান খাওয়া ছেড়েছে? ছাড়েনি। ঠিক ওটার ব্যবস্থা তারা করছে। অতএব নেশার দ্রব্যের ক্ষেত্রে এটা হয় না, বা বেশিও কেউ খায় না। দাম কমে গেলে যে সারাদিন পান চিবাবে, সারাদিন সিগারেট খাবে, তা তো হয় না। যার যেটুকু প্রয়োজন সেটুকুই সে ভোগ করে। দাম বেশি থাকলেও করে, দাম কমলেও সেই একই পরিমাণ চাহিদা থাকে। তাহলে আমরা চাহিদা নিয়মের, অর্থাৎ যে রিভার্স রিলেশন, সেটা কোথাও কোথাও ব্যতিক্রম হচ্ছে, সেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা কয়েকটা সংজ্ঞা আসতে পারে। আমরা যে চাহিদা আলোচনা করলাম, এটা কি বিষয়ে আলোচনা করলাম? স্বাভাবিক দ্রব্য, স্বাভাবিক সেবা, নর্মাল গুডস, নর্মাল সার্ভিসেস। অর্থনীতিতে আর একরকম দ্রব্য আছে, তাকে বলা হয় নিকৃষ্ট দ্রব্য। আমাদের এই চাহিদার নিয়মটা সাধারণত সাধারণ দ্রব্যের ক্ষেত্রে খাটে। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে কি হয়? যদি আমার আয় বেড়ে যায়, আয় বাড়ে, তাহলে কি আমি ওই সস্তার মাছ, পচা মাছ কিনবো? আর আয় যদি বেশি হয়, তুমি তখন আরেকটু কোয়ালিটির জিনিস কিনবে। যারা কিপ্যাড মোবাইল ব্যবহার করেন, তার হাতে যদি পয়সা আসে, তিনি কি কিপ্যাড মোবাইল আর ব্যবহার করবেন? তিনি তখন টাচ স্ক্রিন মোবাইল ব্যবহার করবেন। এই যে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে
আয় বাড়লে তার চাহিদা আরও কমে যায়। এবার আমরা আলোচনা করব ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা। এটা কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা একটা তত্ত্ব মার্শাল দিয়েছেন। তিনি কি বলছেন যে তুমি অনেক দিন মিষ্টি খাওনি, তুমি একটা রসগোল্লা খেলে, তোমার দারুণ লাগলো, রসগোল্লাটার দাম 10 টাকা, তোমার কাছে মনে হচ্ছে যেন এটা অমৃত খাচ্ছ। তারপরে দ্বিতীয়টা যখন খাচ্ছ তখন আর অতটা ভালো লাগছে না, উপযোগিতাটা আস্তে আস্তে কমছে। এই প্রান্তিক উপযোগিতা এই কমতে 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 একটা সময় আসবে তোমার মনে হবে 10 টাকা দিয়ে এই রসগোল্লা, হয়তো তুমি 4টে রসগোল্লা খেলে, এই 4টে রসগোল্লা যখন খেলে তখন মনে হচ্ছে এরপরে খাওয়াটা লোকসান, অতটা আর ভালো না, 10 টাকা এর পিছনে আর খরচ করা যায় না। ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা, যে প্রতিটা ইউনিট একটা একটা করে, ইউনিট বলতে তুমি সে একটা বুঝতে পারো, 1 কেজি বলতে বুঝতে পারো, 1 ডজন বুঝতে পারো, সেবার ক্ষেত্রে একদিনের সেবা বলতে পারো, 1 ঘন্টার সেবা বলতে পারো। তাহলে আমরা ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিটা বুঝলাম যে আমরা একটা দ্রব্য ক্রমাগত ভোগ করতে করতে তার প্রয়োজনীয়তা বা উপযোগিতাটা আমাদের কাছে কমতে থাকে। এই প্রসঙ্গেই এর সাথে আর একটা কথা একটু বলে দিই, তাহলে তোমাদের সংক্ষেপে আজকের এই বড় চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে ভোগ উদ্বৃত্ত কী, একজন ভোগকারীর কাছে ভোগ উদ্বৃত্ত কী। ভোগ উদ্বৃত্তটা খুব মজার জিনিস, তোমরাও খুব মজা পাবে শুনে। ভোগ উদ্বৃত্ত হচ্ছে আমি একটা জিনিস পেতে চাইছি, তাহলে আমি একটা ভালো স্পোর্টস শ্যুট কিনব, আমার আইডিয়া 1000 টাকা তো লাগবেই, 1000 টাকার ভিতরে আমি এটা কিনতে চাই, আই এম রেডি, আমি তৈরি 1000 টাকা পর্যন্ত খরচ করতে। কিন্তু দোকানে যে দেখলাম কোনো কারণে ওটা একটা ভালো স্পোর্টস শ্যুই 800 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে আমার যে দামে আমি কিনতে রাজি আছি সেটা কত ছিল? 1000 টাকা। আর আমি অ্যাকচুয়ালি জিনিসটা কিনলাম কত টাকায়? 800 টাকায়। তাহলে 1000 মাইনাস 800, এই 200 টাকা হচ্ছে আমার ভোগ উদ্বৃত্ত, কনজিউমার সারপ্লাস। আমি একটা বাড়ি কিনবো, আমি 40 লাখ টাকার ভিতর কিনতে চাই, তা আমি খুঁজতে খুঁজতে একটা বাড়ি পেয়ে গেলাম পছন্দসই 30 লাখ টাকায়। তাহলে আমি রেডি ছিলাম 40 লাখ টাকা দেওয়ার জন্য, কিন্তু আমি পেয়ে গেলাম 30 লাখ টাকায়। তাহলে এই 40 মাইনাস 30, 10 লাখ টাকা হচ্ছে কনজিউমার সারপ্লাস, ভোগ উদ্বৃত্ত। তাহলে আজকে চাহিদা চ্যাপ্টারটা আলোচনা করলাম, তোমরা সঙ্গে সঙ্গে আমার দেয়া ডায়াগ্রামগুলো, ছকগুলো দেখে নাও। আমার মনে হয় তোমরা যদি এটা 1-2বার শোনো তোমাদের কোনো আর অসুবিধে থাকবে না চাহিদা সম্বন্ধে। শোনো, আর একটা কথা বলে যাই, আমি 3 মাস চেষ্টা করব, তোমরা যদি দেখি আগ্রহ প্রকাশ করছো, তোমরা উৎসাহ দেখাচ্ছ, তোমরা সাবস্ক্রাইব করছো চ্যানেলটা, তোমরা ভিডিওগুলো পুরো দেখছো, তবেই আমি কন্টিনিউ করব। নাহলে জুনে শুরু করেছি, জুলাই করব, অগাস্ট করব, 3 মাসের ভিতরে আমি যদি দেখি রেসপন্স পাচ্ছি তাহলেই আমি করব, তোমাদের পড়াবো, নতুবা আমি এই কাজটা আর করব না। তার কারণ এই বয়সে কেউ উৎসাহ নেই, আমি শুধু শুধু বকে যাব, কোনো পাঠক নেই, দর্শক নেই, সেটা তো সম্ভব নয়। থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।